শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পড়াই। বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজি মাধ্যমে পড়াতে হয়। এটা আপনারা জানেন না? সো আমি 10 বছর ধরে পড়াচ্ছি। সো ইংরেজিতে পড়াতে হয়, ক্লাসরুমে প্রতিদিন 3-4 ঘন্টা ইংরেজিতে কথা বলতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যারা পুরোপুরি বাংলা মিডিয়ামে পড়ে এসছে, তাদের জন্য পুরো 80 মিনিটের ক্লাস ইংরেজিতে শুনে বোঝে ব্যাপারটা আয়ত্ত করা একটু ডিফিকাল্ট। সো আমাদের কি করতে হয়, শিক্ষকদের অর্ধেক সময় বাংলায় কথা বলতে হয়, অর্ধেক সময় ইংরেজিতে কথা বলতে হয়। সো এটা না 10 বছর ধরে অভ্যাস হয়ে গেছে। সো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো যে কতক্ষণ কথা বলবো একটু একটু ইংরেজি চলে আসবে, মাইন্ড করবে না, ঠিক আছে? ওকে ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে, সো রাইজ অ্যাবাভ অল। এখানে আমি শুনেছি আমি কি কি বাধা বিপত্তি পার করে এখানে এসেছি। যেখানে এসেছি আমার মনে হয় না তেমন কিছু অর্জন করতে পেরেছি জীবনে। যেখানে এসেছি কি বাধা বিপত্তি পেরিয়ে এসেছি সেটা নিয়ে কথা বলতে হবে। আর আমার মনে হয় সেটা শুনলে আপনাদের কোনো যদি লাভ হয় তাহলে আমি কথাগুলো বলবো। কারণ কথা বলতে চাইলে নিজেকে নিয়ে ঢোল পেটাতে গেলে তো পেটাতেই থাকবো, তাই না? রাইট? সো ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট বোর্ড। সো শুরু করি কিছু কনভেনশনাল উইজডম ভেঙে দিয়ে। কি তালি হচ্ছে কেন? আচ্ছা, সো আমার মনে হয় আমি জীবনে কোনো কিছু অর্জন করিনি। কারণটা বলি, তেমন কিছু। আজ থেকে অনেক বছর আগে, প্রায় হয়তো 60-65 বছর আগে, শ্রীনগরে একটা ছোট্ট বাবু ছিলেন। হি লস্ট হিজ ফাদার এট এ ভেরি আর্লি এজ, স্কুলে ভর্তি হওয়ার আগেই। সে স্কুলে যখন ভর্তি হয় তখন তার স্কুল ছিল 4 কিলোমিটার দূরে, হেঁটে যেতে হতো। আমার শোনা গল্প, এক্সাক্ট ডিটেলস হয়তো একটু এদিক ওদিক হতে পারে। হেঁটে যেতে হতো। এরকম তো অনেকেই এই রুমে যারা আছেন তাদের অনেকেরই বাবা মা কিন্তু এই স্টোরি, একই স্টোরি, তাই না? ঢাকা শহরে বড় হয়নি, ঢাকার বাইরে বড় হয়েছে। অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মাঝে পড়াশোনা করতে হয়েছে। সেখান থেকে ঢাকায় আসা, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভর্তি হন। তো ওখান থেকে পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটানি ডিপার্টমেন্টের প্রিলিমিনারিতে ট্রান্সফার নেন এবং সেখানে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। এটা 1968 সালের ঘটনা। তারপরে মুক্তিযুদ্ধের পরে উনি একটা সরকারি চাকরিতে ছিলেন। সেখান থেকে তার রিসার্চের ইচ্ছে ছিল। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে অ্যাপ্লাই করেন, স্কলারশিপ পেয়ে ওখানে পিএইচডি করতে যান। পিএইচডি করে ফেরতও চলে আসেন এবং তার সহধর্মিণী উনিও ওখান থেকে পিএইচডি করেন। তো আজকের গল্পটা হচ্ছে ভদ্রলোককে নিয়ে। সো উনি 1977 পিএইচডি করে ফেরত আসেন। ক্যান ইউ ইম্যাজিন 4 বছর বয়সে তার বাবাকে তিনি হারান। 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে স্কুল করা, সেখান থেকে যে যুগে ইন্টারনেট নেই, চিঠি লিখে ইউনিভার্সিটি অফ লন্ডনে ফুল স্কলারশিপ নিয়ে পড়ে আসা। আই কল দ্যাট অ্যাচিভমেন্ট। তিনি আমার বাবা। সেই গল্পটা কথা কখনো বলিনি, সুযোগ খুঁজছিলাম, আজকে বলে ফেললাম। কারণ আসলে আমি নিজের ঢোল পেটাতে পছন্দ করি না। আমি যখন সেই পর্যায়ে যাব আমার ঢোল আপনারা পেটাবেন, রাইট? যদি আমি কিছু অর্জন করে থাকি। তো আমি আসলে নিজের কথা কম বলে আমার আশেপাশের মানুষের কথাগুলো বলবো, তার মাঝে মাঝে আমার কথাগুলো ঢুকিয়ে দেবো। About that. সো আমার বাবাকে যখন আমি তখন দেখি, এই স্টোরিটা আমি যখন মনে করি, তখন আমার মনে হয় যে আমার বাবা মা দুজনেই পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন। দে হ্যাভ সাকসেসফুল ক্যারিয়ার, লাইফস। সো তাদের ছেলে হয়ে যদি আমি ওই পিএইচডি করে, তাহলে আমার কাছে কিন্তু আসলে অর্জনটা তেমন কি? আমাকে সবসময় মনে হয়েছে আমার বাবা মা যে জায়গা থেকে যেখানে এসছে, দে হ্যাভ গিভেন মি সাচ আ বিগ প্ল্যাটফর্ম। আমার তো আরো অনেক দূরে যেতে হবে, তাই না? সো এটাই স্বপ্ন। স্বপ্ন দেখেছি এবং স্বপ্ন থেকে বাস্তবায়ন করেছি। যেখানে এসেছি সেখানে। কিন্তু কিভাবে এসেছি, বাধাগুলো কি, সেগুলো একটু অল্প করে বলি। আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ। আমি এটা বারবার বলি। আমি সৃষ্টিকর্তাকে যে কতভাবে থ্যাংক ইউ দিই। ওয়ান রিজন ইজ মাই ফ্যামিলি, ভেরি এডুকেটেড ফ্যামিলি। আমার ভাই ইন্টারমিডিয়েটে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন 1987-এ, এমআইটিতে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে যান। সো আমি বুঝেছি আমি এমন একটা বিদ্যান ফ্যামিলিতে জন্মেছি, পড়াশোনা করে হবে না। I won't be able to rise above them, right? দুজন পিএইচডি আর একজন হচ্ছে এমআইটি থেকে ফুল স্কলারশিপ। তো আমি বুঝতে পেরেছি আমি ইফ আই হ্যাভ টু রাইজ অ্যাবাভ, আই হ্যাভ টু ডু সামথিং এলস। কি করেছি সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আইবিএতে যে আমি বললাম যে আমি লাকি পার্সন, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আইবিএতে পড়েছি।
আইবিএতে আমার অসম্ভব পছন্দের কিছু শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন জাহিদ স্যার। তিনি এখন খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান, উনি এখন শিক্ষকতা করেন না। তো জাহিদ স্যার যেটা বেশি আমার পছন্দ হতো, উনি মার্কেটিং টেক্সট পড়ানোর চেয়ে বাইরের বই আমাদের রেফার করতেন, ম্যাগাজিনস, জার্নালস, এগুলো। সো একটা বই আমাকে পড়তে দিয়েছিলেন, সার পিটিশন বাই এডওয়ার্ড ডে বোনো। পড়েছেন কেউ, অথবা শুনেছেন? এডওয়ার্ড ডি বোনো একজন রাইটার আছে, তার বইটার নাম হচ্ছে সার পিটিশন, ক্রিয়েটিং ভ্যালু মনোপলিজ, এটা তার বইয়ের টাইটেল। আমার লাইফ চেঞ্জ করে দেয় বইটা। আমি রিয়েলাইজ যে আমি আসলে মনে হয় এই বইটা পড়ার আগে থেকেই এই ট্র্যাকে ছিলাম। সো আমার জীবনে যত বাধা বিপত্তি এসছে, আমি যত বাধা বিপত্তি ক্রস করেছি, এই বইয়ের কিছু সিম্পল লার্নিং আমার পাথেও ছিল। সো আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো। এডওয়ার্ড ডে বোনোর কথাগুলো একটু বলবো। এডওয়ার্ড ডে বোনো বলেছে, আমরা সবাই আসলে দৌড়াচ্ছি না সবাই? We are running on a track to win. We are competing against each other. We are trying to rise above all. We are competing against each other. আমরা কিন্তু বলছি না যে rise together, আমরা কি বলেছি? আমাদের ধ্যান ধারণাটা এরকম যে আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে at the expense of others, maybe. সে বলছেন না, do not run in the same track that others are running. ব্যাপারটা বুঝতে পারলাম? Create your own track. সবাই যদি 100 মিটারের রাস্তায় দৌড়াতে থাকে, সবাই যদি 100 মিটার রিলে খেলতে থাকে, তুমি 100 মিটার রিলে খেলো না, তুমি অন্য কিছু খেলো। তুমি যদি অন্য কিছু খেলার না পাও, তুমি অন্য কিছু খেলার স্টেডিয়াম বানিয়ে ফেলো। How does that sound? Ambitious, right? So আমি চিন্তা করলাম, আমি আসলে তো এটাই করি। আমার কখনো মনে হয়নি যে I have to compete with someone else to rise above all. I have to find my own track where I want to see myself 10 years, 20 years, 30 years down the line. বুঝতে পারলাম? আমি নিজেকে কোথায় দেখতে চাই 10, 20, 30, 40, 50 বছর পরে, স্বপ্নটা দেখবো। এখন এই স্বপ্নের মাঝে যদি কারোর সাথে কম্পিটিশন আসলো, কিন্তু চেষ্টা করব আমি আমাকে শুধু দেখবো। আমার কারোর চেয়ে বেটার হতে হবে, কারোর চেয়ে বিগার হাউস লাগবে, বিগার ফাস্টার কার লাগবে, fancier things like that. That is not life. That is not rising above all. Rising is basically answering your true call. Answering your true call মানে যেটা ভেতর থেকে আসে সেটাকে রেসপন্ড করা। এবং এটা খুবই টাফ একটা কাজ। আমার জীবনে এই টাফ ডিসিশনগুলো কয়েকবার এসছে, 4টা স্টোরি বলবো। আইবিএ থেকে গ্রাজুয়েশনের পরে ইউনিলিভারে, তখন ইউনিলিভার ছিল না, তখন কি নাম ছিল? লিভার ব্রাদার্স বাংলাদেশ। সো আই গট হায়ার্ড, ড্রিম জব ছিল তখন। আসলে টেলকোর জবগুলো রাইজিং, বাট ইউনিলিভার, বিএটি, এগুলোর জব খুব প্রসপেক্ট ভালো, মানুষ ভাবতো, হাই পেইড স্যালারি ছিল। সো আই গট ইনটু দ্য ব্র্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। 1 বছর চাকরি করার পরে স্বপ্নের জবে আছি, ওয়ে ভালো লাগছে, বাট ইনসাইড আই ওয়াজ অ্যান আর্টিস্ট, আই ওয়াজ এ মিউজিশিয়ান। সো আই হ্যাড দ্যাট কলিং। সো ঘটনাচক্রে কি হলো,